নমস্কার সকলকে, ট্র্যাক টিভি বাংলায় স্বাগত। এখন ঠিক ঘড়ি কাটা সন্ধ্যে 7টা বলেই আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা হবে? না শুধুমাত্র একটি বিষয় নয়, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হবে। বলা যেতে পারে হাই ভোল্টেজ মঙ্গলবার। আজ জীবন কৃষ্ণ সাহা বড়োয়ার বিধায়ক, তাকে সুপ্রিম স্বস্তি দেওয়া হয়েছে, তাকে ছাড়া হয়েছে, জামিন দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অন্যদিকে যদি তাকাই তাহলে দেখবেন অকথা কুকথার রাজনীতি দিন দিন যেন বেড়েই চলেছে রাজ্য রাজনীতিতে। কেননা বারবার বিভিন্ন প্রসঙ্গে কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছে প্রধানমন্ত্রীকে, কখনো বা প্রধানমন্ত্রীর তরফ থেকে একেবারে বিরোধী দলনেতা হয়ে শুভেন্দু অধিকারী নানান রকম প্রসঙ্গ তুলেছেন, নানান রকম অকথা কুকথার রাজনীতি করেছেন। কেউ ধোয়া তুলসী পাতা নয়, আজ সবার হিসেব হবে। তার কারণ প্রত্যেককে উত্তর দিতে হবে, এটাই কি ট্রেন্ড? অকথা কুকথার রাজনীতি কি নতুন কোনো এজেন্ডা ভারতীয় রাজনীতিতে বা জাতীয় রাজনীতিতে? জানার চেষ্টা করব, কিন্তু তার আগে অঞ্জনের সাব প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, অকথা কুকথার রাজনীতি কি নিত্যসঙ্গী হয়ে পড়লো রাজনীতিতে? আমার দ্বিতীয় প্রশ্ন, জীবন কৃষ্ণের জামিন এক্সট্রা অক্সিজেন দেবে তৃণমূলকে? আমার তৃতীয় প্রশ্ন, সন্দেশকারী প্রসঙ্গের কিনারা কোথায়? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, শুভেন্দু তৃণমূল কংগ্রেসকে এক্স হ্যান্ডেল থেকে ব্লক, কিসের ইঙ্গিত? এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা পর্বে আসবো, কিন্তু তার আগে এক বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আসছি বিশদ আলোচনা। সুপ্রিম কোর্টে জামিন পেলেন মুর্শিদাবাদের বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। ঘটনাচক্রে বহরমপুরে ভোট মিটে যাওয়ার পর তিনি শীর্ষ আদালতে মিলল জামিন। তার বিরুদ্ধে অভিযোগ, নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান প্রসন্ন রায়কে সহযোগিতা করতেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে জামিন পেয়ে গিয়েছেন প্রসন্ন। শীর্ষ আদালতে বিষয়টি তোলেন জীবন কৃষ্ণের আইনজীবীরা। সেই যুক্তিতেই জামিন তৃণমূল বিধায়ক জামিন পেয়েছেন বলে মনে করা হচ্ছে। এদিন জীবন কৃষ্ণর হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতগি, রউফ রহিম এবং অনির্বাণ গুরুটুকুরাতা। মামলাটির শুনানির হয় বিচারপতি এস বোপান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের এজলাসে। আদালতে জীবন কৃষ্ণর আইনজীবীরা বলেন, মামলায় চার্জশিটে থাকা 23 জনের মধ্যে 9 জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আবার 3 জন জামিন পেয়ে যান। তার মধ্যে রয়েছেন অন্য অভিযুক্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং প্রসন্ন রায়। আইনজীবীরা বিষয়টি আদালতে তুলে ধরেন। জামিনের বিরোধিতায় সিবিআইয়ের, যদিও এই জামিনে বিরোধিতা করে সিবিআই। তারা আদালতে জানায়, বিধায়ক পুকুরে ফোন ছুঁড়ে ফেলে প্রমাণ নষ্টের চেষ্টা করেছেন। বিধায়কের ফোনের চ্যাট থেকে এক চাকরি প্রার্থীর কথোপকথনেরও প্রমাণ মিলেছে। এই তথ্য তুলে সিবিআই আদালতে বলেন, এই নিয়োগ দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত জীবন কৃষ্ণ, তাই তার জামিন না হওয়া উচিত। যদিও আদালত শেষ পর্যন্ত জীবন কৃষ্ণকে জামিন দিয়েছে। প্রথমে তিনি কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেন, কিন্তু হাইকোর্টে জামিন খারিজ হয়ে যায়। এই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। আদালত তার আবেদন গ্রহণ করে সিবিআইকে হলফনামা দিতে বলে। তারপর একাধিকবার তার জামিনের আর্জি শুনানি পিছিয়ে যায়। অবশেষে মঙ্গলবার আদালতে তার জামিন মিলল। 13 মাস পর জামিন পেলেন তৃণমূলের বিধায়ক। বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলে বন্দী। জেল সূত্রের খবর, এই জামিনে খবর পেতেই তিনি কেঁদে ফেলেন। সুপ্রিম কোর্টে জামিন পেলেন মুর্শিদাবাদের বড়োয়ার বিধায়ক। ছবি আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাক টিভি বাংলার পর্দায়। আপনাদেরকে বিশেষ প্রতিবেদন শোনালাম, কিন্তু যে ছবি উঠে আসছে আজ বাংলার রাজনীতিতে, একের পর এক এসএসসি দুর্নীতি মামলা নিয়ে যখন যোগ্য অযোগ্য বিচার করা যাচ্ছে না, তখন এই পর্যায়ে দাঁড়িয়ে জীবন কৃষ্ণ সাহা সুপ্রিম স্বস্তি পেলেন। এবং বলা যেতে পারে অক্সিজেন কতটা পাবেন তৃণমূল কংগ্রেস তা জানি না, কিন্তু তার থেকেও বড় যে বিষয় উঠে আসবে, তৃণমূল কংগ্রেসের বলার জায়গা হয়তো একটু হলেও ভারী হয়ে পড়বে। তার কারণ ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নানান রকম প্রচার পর্ব চলেছে, এবং প্রচার পর্বের মধ্যে সর্বশেষ একদম সর্বশীর্ষ যে বিষয় উঠে এসেছিল তা হচ্ছে সন্দেশকারী প্রসঙ্গে বারবার করে যে তথ্য উঠে আসছে, স্টিং অপারেশন উঠে আসছে। সেই স্টিং অপারেশনের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস দাবি করছে যে বিজেপি সম্পূর্ণ কারসাজি করেছে, যে বিজেপির ষড়যন্ত্রে আজ বাংলা বদনাম হচ্ছে, বাংলা কলুষিত হচ্ছে। নানান রকম প্রোপাগান্ডা ইউজ করা হয়েছে সন্দেশখালী প্রসঙ্গে। কিন্তু জামিন, এরই মধ্যে এসএসসি দুর্নীতির অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতে জামিন হয়েছে জীবন কৃষ্ণ সাহার। অতএব
একেবারে সংবাদ শিরোনামে উঠে এসছে আজ হঠাৎ করেই জীবনকৃষ্ণ সাহা। এই যাবতীয় বিষয় নিয়ে অ্যানালিসিস পর্ব চলবে, আলোচনার পর্ব চলবে, তার আগে পরিচয় পর্ব সারবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছে মাননীয় রাজু কর্মকার, তৃণমূল সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছে মাননীয়া রুবি মণ্ডল, বিজেপি সমর্থক। আপনাদের দুজনকে স্বাগত ট্রাইট টিভি বাংলায় এক কথায় অঞ্জনের এই শোতে। যে উঠে আসছে যে প্রশ্ন, সরাসরি আমি রুবি ম্যাডামের কাছে রাখবো। ম্যাম, আজ জীবনকৃষ্ণ সাহা সুপ্রিম স্বস্তি পেয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়ে যে বিষয় উঠে এসেছিল বিজেপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে তৃণমূল কংগ্রেস পুরোটাই একটা দুর্নীতিচ্ছন্ন দল, কিন্তু এখন তো জামিন পেয়ে গেল। আপনারা তর্কের খাতিরে বলতেই পারেন জামিন পাওয়া মানে একেবারে বিশাল কিছু নয়। এখনও পর্যন্ত তদন্তে যদি তিনি অসহযোগিতা করে তাহলে আবারও তাকে অ্যারেস্ট করা হতে পারে, কিন্তু প্রশ্ন উঠছে জামিন তো হলো, অক্সিজেন তো এক্সট্রা হলেও একটু পাবে তৃণমূল কংগ্রেস, কি বলবেন? উনি 13 মাস আগে জামিনের জন্য আবেদন করেছিলেন, কিন্তু এই 13 মাস বাদে কিন্তু জামিন মঞ্জুর হচ্ছে। বিষয়টা হচ্ছে এখন কোনো ট্রায়াল হবে না, যেহেতু তাই ওনার জামিনটা মঞ্জুর হয়েছে। আর উনি কিন্তু ক্লিন চিট পায়নি। উনি এখনো অবধি নিম্ন আদালত যা যা নির্দেশ দেবে সেই নির্দেশ মেনেই ওনাকে মুভ করতে হবে। সুতরাং এখানে তৃণমূলের কোনো স্বস্তির কারণ নেই। দুর্নীতি করেছে, দুর্নীতিগ্রস্তদের শাস্তি পেতেই হবে। দুর্নীতি করেছে, দুর্নীতিগ্রস্তদের শাস্তি পেতেই হবে। রাজুবাবুর কাছে আসবো। রাজুবাবু, দুর্নীতি করেছেন, পেতেই হবে। ইলেকশনের পরে যারা যারা বাকি আছে, যেসব চোরেরা এখনো অবধি ঘুরে বেড়াচ্ছে, তাদেরও দেখা যাবে, তাদেরও শাস্তি হবে, এটাই আশা রাখছি। কিন্তু প্রশ্ন উঠবে তৃণমূল কংগ্রেসের জন্য তো এটা একটা এক্সট্রা মাইলেজ ক্রিয়েট করবে, এক্সট্রা অক্সিজেন ক্রিয়েট করবে। সেই ক্ষেত্রে আপনারা যুক্তি হয়তো খাড়া করবেন, কিন্তু প্রোপাগান্ডা হিসেবে তো তারা ব্যবহার করবে এটাকে। এটা প্রোপাগান্ডা ব্যবহার করার মতো কিছু নেই। এটা তো মানে জামিন পেয়েছে, উনি তো ক্লিন চিট পায়নি, উনি জামিন পেয়েছে। উনি এখনো অবধি কিন্তু দোষী, উনি কিন্তু ক্লিন চিট পায়নি, উনি দোষী। ওনাকে নিম্ন আদালতের কথা মতো মুভ করতে হচ্ছে। তো একজন যিনি দুর্নীতির সাথে যুক্ত, তাকে যখন নিম্ন আদালতের কথা মতোই মুভ করতে হচ্ছে, তার মানে সে তো ক্লিন চিট পায়নি, তার মানে সে তো চোর, তো এখনো চোরই আছে না। বেশ, রাজুবাবুর কাছে আসবো। রাজুবাবু, চোরই রয়েছে, শুধুমাত্র জামিন পেয়েছে তার মানে এমনটা একেবারেই নয় যে তিনি দোষী নন, কি বলবেন? আমি প্রথমে বলি যে মামলাটার পুরো রায় কিন্তু হয়নি। যতক্ষণ না একটা মামলার রায় হয় ততক্ষণ আমরা কাউকে দোষী বলতে পারি না, প্রথম। এবার উনি যে বিষয়টা বলছেন যে আজকে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেটা হচ্ছে হাইকোর্টে আপিল করা হয়েছিল 2023-এর 17 এপ্রিল। আজকে 13 মাস পর জামিন পেয়েছেন। এটা একটা সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, কারণ সুপ্রিম কোর্ট আমাদের দেশের সর্বোচ্চ বিচারালয় এবং সেখান থেকে মানুষ জাস্টিস পায়। তো আজকে উনি জাস্টিস পেয়েছেন এবং এটা বাংলার মানুষের কাছে পরিষ্কার যে যেভাবে ইডি সিবিআই কে মানে বিজেপি নিজের দলের স্বার্থে ব্যবহার করছে, তো সেটা বাংলার মানুষ একটা পিকচার দেখতে পেল যে কিভাবে বিশেষ করে বাংলাতে তৃণমূলের নেতা মন্ত্রীদের পিছনে লাগিয়ে করা হচ্ছে। সেটা একটা মানুষের আস্থার উপরে একটা তদন্তকারী সংস্থা, সেটা কিন্তু আমাদের শুধুমাত্র বাংলা নয়, সারা দেশের মানুষ কিন্তু এই ইডি সিবিআই এর উপরে আশা ভরসা কিন্তু উঠে যাচ্ছে। এটা একটা সাংবিধানিক বিষয়। সেই বিষয়টা আমি আরেকটা কথা বলবো, ভারতবর্ষে তো এতগুলো রাজ্য আছে, শুধুমাত্র যে সমস্ত রাজ্যে বিজেপির সরকার নেই সেই সমস্ত রাজ্যেই এমএলএ এমপি বা তাদের নেতাদেরকে ইডি সিবিআই কেন তলব করছে? বিজেপি একটা নেতা এমপি এমএলএ দেখাবেন যে যাদেরকে ইডি সিবিআই তলব করেছে? মানে তারা কি যত বিজেপির এমএলএ এমপি আছে তারা প্রত্যেকেই কি ধোয়া তুলসী পাতা? একেবারে এই কথা নিয়ে চলে যাবো রুবি ম্যামের কাছে। যদিও বা আজ সিবিআই ইডি প্রসঙ্গ টানাটা কতটা প্রাসঙ্গিক আমি জানি না, কিন্তু যে প্রশ্ন উঠে আসে বারবার করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, শুধুমাত্র বিরোধী দলনেতাদের টার্গেট করে ইডি সিবিআইকে লাগিয়ে দেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কিন্তু আপনাদের ক্ষেত্রে কি কেউ এরকম নেই যারা সত্যি একেবারে ক্লিন চিট, আপনারা বলতে পারেন প্রত্যেকে, সবাই কি ক্লিন চিটের সঙ্গে যুক্ত রয়েছেন নাকি কেউ দুর্নীতির সঙ্গেও যুক্ত রয়েছেন?
তৃণমূল সরকার এই রাজ্যে এখন অবধি সরকারে রয়েছে, যেহেতু এরা সরকারে রয়েছে, কারোর নামে যদি এদের কোনো কেস করার হয়, কারোর নামে যদি কোনো এভিডেন্স থাকে সে দুর্নীতির সাথে যুক্ত, সেটা কোর্টে যাক না। তাদের হাতে তো পুরো সরকার আছে, তাদের হাতে এই রাজ্য আছে, এই রাজ্যের পুলিশ আছে, সিবিআই আছে, সেটা ইউজ করুক না। আর ইডি সিবিআই তো না থাকলে আমরা জানতেও পারতাম না যে আপনাদের নেতা মন্ত্রীরা এত অসুস্থ। এই কিছু হলেই তো এসএসকেএম এ ভর্তি হয়ে যায়। ইডি সিবিআই না থাকলে আমরা জানতেই পারতাম না এতগুলো টাকার দুর্নীতি হয়েছে। আইন আদালত ওনাদের মতো কাজ করতে দিন। ইডি সিবিআই কিন্তু ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ নিয়ে ঘুরে বেড়ায় না। আপনারা যা খুশি মন্তব্য করে দিলে হয় না। আপনাদের তো কারোর প্রতি ভরসা নেই, আপনাদের কোর্টের প্রতি ভরসা নেই, আপনাদের সুপ্রিম কোর্টের ওপর ভরসাও নেই। হঠাৎ করে এখন ভরসা নিয়ে গেল। আজকে কোর্ট তো প্রমাণ করলো এত 2023 এত 13 মাস ধরে যে তার আগে যে নাটকটা করলো ইডিসিবিআই সারা বাংলা দেখেছে, এবং সেটা যেটা জাস্টিস। আমি এখানে রাজুবাবুকে একটু প্লিজ, রুমি ম্যাম আসবো আপনার কাছে, রুমি ম্যাম আপনার কাছে আসবো, আমি বলার সুযোগ দেবো আপনাকে, আমি বলার সুযোগ দেবো। বেশ, আমি রুমি ম্যামের কাছে আসবো, কিন্তু তার আগে রাজুবাবুর কাছে আসবো। রাজুবাবু, আপনি বললেন যে ইডিসিবিআই নাটক করেছে, ইডিসিবিআই নাটক করেছে আপনি বললেন। আমার প্রশ্ন হচ্ছে, পুকুরে ফোনটা তো ইডিসিবিআই ফেলে দেয়নি, ফোনটা পুকুরে তো ইডিসিবিআই ফেলে দেয়নি। নাটকীয় যে দর্শন উঠে এসেছিল সেটা তো ইডিসিবিআই করেনি। হ্যাঁ, তো সে তো ফরেন্সিকে পাঠানো হয়েছে, সেটা তাহলে নাটকটা কে তার জন্য তো হাইকোর্ট রাইট করলেন? নাটক তাহলে কে করলেন? নাটক তো করাচ্ছে বিজেপি, তার রিমোট কন্ট্রোল ইডিসিবিআই এর মাধ্যমে। বিজেপি জীবন কৃষ্ণ সাহাকে বলে দিয়েছিল। রুমি ম্যাম প্লিজ, আমি আসবো। রুমি ম্যাম, আপনারা কি শিখিয়ে দিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহাকে যে তার ফোনটা ফেলে দিতে হবে, তাহলে তিনি এই যাবতীয় তদন্ত থেকে বেরিয়ে আসবে? এমএলএ এমপির নাম দেখান যেখানে, যাকে বিজেপির একটা এমএলএ এমপির নাম দেখান যাদেরকে ইডিসিবিআই তলব করেছে। একটা নাম দেখান, সারা ভারতে দেখান একটা। সারা ভারতে একটা এমপি এমএলএ এর নাম দেখান যাদেরকে ইডিসিবিআই তলব করেছে। কারণ তো লাগবে, তাদের এগেইনস্টে তো কিছু কেস লাগবে, কেন তলব করবে? কি বোকা বোকা কথা হচ্ছে, আপনি কথা কি বলছেন? কিসের জন্য তলব করবে? বিজেপি নেতাগুলো তাহলে সবই ধোয়া তুলসী কথা নাকি? সমস্ত তাহলে নন বিজেপি রাজ্যগুলোতে কেন, যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতা দখল করতে পারছে না সেই সমস্ত রাজ্যে ইডিসিবিআই। আর কি কি পাতা আছে আমার ঠিক জানা নেই। আপনি এই কথাটা তাদের এগেইনস্টে তো কোনো কেস নেই, তাদের ইডিসিবিআই কেন তলব করবে? কিসের জন্য তলব করবে? এটা বোকা বোকা কথা হয়ে যাচ্ছে না? শুভেন্দু অধিকারীকে ধরবে না? তাকে তো দেখা গেছে টাকা নিতে। শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখেছেন? আপনি ভিডিওটা দেখান, আপনাকে প্রমাণ করে দেখাতে হবে উনি টাকা নিয়েছে। হ্যাঁ, আমরাও দোকানে গিয়ে ওরকম কাগজে মুড়ে অনেক কিছু নিয়ে আসি বস, এসব বললে হবে না, ভুলভাল কথাবার্তা বলবেন না। আপনি টাকা নিয়েছেন সেটা কিন্তু প্রমাণ করতে হবে, কথাবার্তা বললেই হলো না। ওনাকে কাগজে মুড়ে কিছু একটা নিতে দেখেছেন, সে তো অনেক কিছু নিতে হয়। আমরাও দোকানে যখন যাই, মেয়েরাও অনেক কিছু নিয়ে আসে, জানেন আপনার ঘরেও নিশ্চয়ই মহিলারা আছে, অনেক কিছু নিয়ে আসে। রুমি ম্যাম, যদিও বা স্টিং অপারেশন একদম, প্লিজ শুনুন রুমি ম্যাম, প্লিজ রুমি ম্যাম, প্রশ্ন শুনে নিতে হবে, আপনাকে বলার সুযোগ দেবো, আমি বলার সুযোগ দেবো, বলার সুযোগ দেবো প্লিজ। বেশ, আপনি আপনার যুক্তি অত্যন্ত কটাক্ষ হতে পারে, কিন্তু আমার একটা কথা রয়েছে এখানে। স্টিং অপারেশন নিয়ে যখন সন্দেশকারী কাণ্ডে নানান রকম তথ্য উঠে আসছে, তখন আপনারা বলছেন এই স্টিং অপারেশন নিয়ে তারা কেন কোর্টে যাচ্ছে না, কেন শুধুমাত্র সোশ্যাল সাইটে মিডিয়াকে দিয়ে তারা এরকম ফুটেজ খাচ্ছে। প্রশ্ন উঠছে, সেই সময় যে স্টিং অপারেশন হয়েছিল, সেই স্টিং অপারেশনের সময়তে প্রত্যেকের কাছে সেই স্টিং অপারেশন হয়তো, আপনি বললেন যে সেই ভিডিও রয়েছে কিনা, সেই স্টিং অপারেশন নিশ্চয়ই আপনিও দেখে থাকবেন, তখন শুভেন্দু অধিকারী নিশ্চয়ই আপনাদের দলে ছিলেন না। প্রশ্ন উঠছে, সেই সময়তে আপনারা কি বলেছিলেন শুভেন্দু অধিকারী প্রসঙ্গে? সেই সময়তে শুভেন্দু অধিকারী প্রসঙ্গে কি আপনারা এই কথাটা বলতেন যে না, শুভেন্দু অধিকারী কোনো রকম দায়ী নয়, নাকি সেই সময়তে সেই স্টিং অপারেশন নিয়ে আপনারাও মন্তব্য করতেন, কোনটা? দেখুন, শুভেন্দু অধিকারী নিয়ে আমি কোনো মন্তব্য কোনোদিন করেছি বলে আমার মনে পড়ছে না। যদিও আপনাদের দলের কথা বলছি, আপনার কথা আমি বলছি না, আপনি একটা দলের সমর্থক। হ্যাঁ, ডেফিনেটলি
আমি একটা দলের সমর্থক হয়েই বলছি কথাটা, যে কোনো কিছু প্রমাণ না হলে এভাবে তো কিছু এলিগেশনস লাগানো যায় না কারোর ওপর। উনি যেভাবে বলছে কাগজে মুড়ে টাকা নিতে দেখেছেন, আমি তো বলছি সেই ভিডিওটা বার করুন, আপনি দেখান টাকা কোথায় নিতে দেখা গেছে। ওনাদের ঘুরে ফিরে ওই একই জায়গায়, শুধু শুভেন্দু অধিকারীর এগেনস্টে, পশ্চিমবঙ্গে যারা রয়েছে শুধু শুভেন্দু অধিকারীর এগেনস্টেই কথা বলবে। এদের ঘুরে, এরা যে এত দুর্নীতি করেছে, কোন বেশ, বেশ। জিনিসে এরা দুর্নীতি করেনি? কোন বেশ, আমি জিনিসে আমি চুরি রাজু করেনি? আমি রাজু বাবুর কাছে আসবো। এই মুহূর্তে আমাদের লাইভ যারা দেখছেন, শুনতে হবে, এই মুহূর্তে যারা লাইভ দেখছেন তাদের মধ্যে একজন কমেন্ট করেছেন বিশ্বকেতু সান্ত্রা। তিনি কমেন্ট করছেন, রাজুবাবু চোর ধরো জেলে ভরো, চোর ধরো জেলে ভরো, কি বলবেন? প্রথম আমি তো বলবো যে আমাদের দেশের তো 3টে অর্গান আছে, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এন্ড জুডিশিয়ারি। তো একেবারে। জুডিশিয়ারি বিচার করবে, জুডিশিয়ারি ডিসিশন নেবে। আজকে যে রায়টা দিল, ঐতিহাসিক একটা রায় দিল, সেটা তো হাইয়েস্ট কোর্ট, আমাদের সুপ্রিম কোর্ট দিয়েছে। কারণ আমরা জানি যে এটা সুপ্রিম কোর্টের রায়টা সর্বক্ষেত্রে ইমপ্লিমেন্ট হবে। এবং রায়টা পাবলিক এইভাবে বলা দেওয়া শুরু হয়েছে করেছে, যে- জনসাধারণ বলতে শুরু করছে চোর ধরো জেলে ভরো। সেটা তো বলবেই, বিরোধীরা তো বিরোধীদের কাছে উন্নয়নের তো কোনো ই নেই, তারা তো এটাই করবে বিভিন্ন জায়গায়। আবারও বলছি, যাবে তাদের কোনো বিরোধী নয়। উনি জানেন চোরেদেরকে চোর বলবেই, এটা জনগণ বলবেই, উনি মেনে নিয়েছেন। সাধারণ ধন্যবাদ জনতা আপনাকে বলছেন। মেনে নেওয়ার জন্য। বিশ্বকেতু সান্ত্রা যে কমেন্ট করেছেন ইনি ইতিমধ্যেই, যে চোর ধরো জেলে ভরো, এটা কোনো বিজেপির ক্যাডার নয়, এটা শুধুমাত্র একজন সাধারণ জনগণ যে এই মুহূর্তে বসে এক কথায় অঞ্জন শো দেখছেন, তিনি এই কমেন্ট করেছেন চোর ধরো জেলে ভরো। প্রশ্ন সেখানেও নয়, প্রশ্ন উঠছে বারবার করে আপনারা ইডি সিবিআই এর দিকে দোষ দিচ্ছেন, কেউ কখনো এটা মানছেন কি যে সত্যি সত্যি রাজ্যে এরকম দুর্নীতি একেবারেই কাম্য নয়? এটা একবারও বলেছেন আপনারা কোনো মিডিয়া চ্যানেলে যে সত্যি সত্যি দুর্নীতি হওয়া দরকার ছিল না? আপনারা বিভিন্ন রকম তুলনা টানছেন। সাথে জড়িত এবং তারা অবভিয়াসলি শাস্তি পাবে, তার জন্য কোর্ট রয়েছে, দেশের বিচার ব্যবস্থা আছে, শাস্তি দেওয়ার জন্য তো আপনাদেরকে দায়িত্ব 10 বিচার বছর ধরে ব্যবস্থা। জনতা বিচার ব্যবস্থা জনার্দন, আপনাদেরকে 10 বছর ধরে জনতা জনার্দন এতদিন ধরে বিশ্বাস করে রেখেছে, তারপরে আপনারা বলছেন যে যা কিছু হয়েছে সেটা কোর্ট বলে দেবে, বিচার ব্যবস্থা বলে দেবে। সাধারণ মানুষের, জনগণের যে বিচার ব্যবস্থা, সেখানে আপনারা মার্সি পেয়ে যাবেন তো রাজুবাবু? অবভিয়াসলি বিচার আমাদের রাজ্যে যে বিজেপি যেভাবে যে কালচারটা নিয়ে আসতে চাইছে, মানে প্রথমে সন্দেশখালীকে ইন্ধন দিয়ে ভেবেছিল নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবে, কিন্তু সেটা তো ফ্লপ খেয়ে গেছে। যখন সেকেন্ড ভিডিওটা বেরোয় সেখানে ফ্লপ খেয়ে গেছে। এবং তাদের কাছে যে উন্নয়নের কোনো মানে রিসোর্স নেই যে মানুষকে বোঝাবে যে তারা কি করেছে, বাংলার জন্য কি করেছে। বাংলাকে বঞ্চিত করেছে, বাংলাকে বিভিন্নভাবে পিছিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে আজকে শিক্ষা ক্ষেত্রে থেকে সমস্ত জায়গায়। তো স্বাভাবিকভাবে বাংলার মানুষ রেডি আছে এবং বাংলার মানুষ স্থির করে আছে যে ভোটটা উন্নয়নের পক্ষেই হবে। এবং বাংলার শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, সেটা আপনারা করেছেন। বাংলার রেশন ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, সেটা আপনারা করেছেন। বাংলায় এই তিরপল অব্দি চুরি করেছেন আপনারা, বালি চুরি করেছেন, কয়লা চুরি করেছেন, কিসে চুরি করেননি আর কিসে দুর্নীতি হয়নি? সরকারে আপনারা আছেন, আপনারা লুটছেন। আর 10 বছর ধরে না, 13 বছর ধরে, 13 বছর ধরে লুট করছেন। বাংলার জনগণের ট্যাক্স নিয়ে বাংলার জনগণকে প্রতারণা করছেন, এবং কেন্দ্র সরকার থেকে যা যা বাংলার জন্য আসে, জনগণের জন্য, সেখানে সমস্ত টাকা পয়সা আপনারা চুরি করছেন, বাংলার জনগণ অব্দি পৌঁছাতে দিচ্ছেন না। আপনারা দোষী, আপনারা চোর, আপনারা দুর্নীতিগ্রস্ত। আপনারা মেনে নিন এটা, আপনারা মেনে নিন। আপনাদের প্রত্যেকটা নেতা মন্ত্রী চোর। এটা শুধু আপনারা তো শোষক শ্রেণী, বিজেপি পার্টিটা হচ্ছে শোষক শ্রেণী। আগামী দিনে এই 100 দিনের কাজের টাকা আপনারা মেরে খেয়েছেন তো, 100 দিনের কাজের টাকা মেরে খেয়েছেন তো। ওই জন্য বিজেপি নেতারা যেখানে যায় তাদেরকে সাধারণ মানুষ তাড়া করে, কারণ তাদেরকে দেখা যায় না। অ্যাজ এ পিপল রিপ্রেজেন্টেটিভ হিসাবে তাদের পাশে থাকা দরকার। এবং যখনই ভোটের সময় শুধু দেখা যায়, তখনই মানুষ তাড়া করে তাদের। বিভিন্ন জায়গায় দেখেছি মিসিং পোস্টার লাগানো হয়েছে। জনগণ কাকে তাড়া করে? কাকে তাড়া করে? বিজেপিকে তাড়া করে আপনার জনগণ। আর বাংলার জনগণ হচ্ছে শেখ শাহজাহান। শেখ শাহজাহানের মতো নেতা আপনাদের ব্লক সভাপতি যে রেপিস্ট, আপনারা তাদের হয়ে কথা বলেন। আপনারা তো দুষ্কৃতির একটা দল চালাচ্ছেন, একটা সন্ত্রাস। আপনারা তো
আপনারা কি করলেন? সন্দেশখালীতে 2000 টাকা মা বোনের সম্মান নিয়ে খেলা করেছেন আপনারা। 2000 টাকা দিয়ে মা বোনের যাবতীয় বিষয় নিয়ে আপনাদেরকে বলার সুযোগ দিয়েছিলাম। আপনাদের দুজনকে প্লিজ আপনাদের দুজনকে এখানে একটু থামাচ্ছি প্লিজ, দুজনেই একটু শুনে নিন। রুবি ম্যাম আপনার কাছেও প্রশ্ন রাখবো এবং রাজুবাবু আপনার কাছেও প্রশ্ন রাখবো, প্লিজ দুজনেই থামুন প্লিজ। বেশ রুবি ম্যাম প্লিজ, আমি দুজনকে আমার কথা বলছি, আপনারা দুজনেই অনলাইনে রয়েছেন, শোনা যাচ্ছে আমার কথা? ওখানে রক্তে বেশ, যে প্রসঙ্গ উঠে আসছে, রাজ্যে অকথা কুকথা রাজনীতি দিন দিন বাড়ছে, এবং কেন সেই কথা বললাম আজ এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স্যাক্টলি কি বলেছে তারপরে আসছি প্রসঙ্গে। ঠিক কেন বললাম যে রাজ্যে অকথা কুকথার রাজনীতি বাড়ছে, শুনুন। কিন্তু গ্যারেন্টি বাবু, আপনাদের যদি দু একটা কথা বলি, আপনারা ভোট চাইছেন কেন? বলছেন 15 লাখ টাকা দেगा नहीं दिया, অর্থাৎ গ্যারেন্টি মিন্স 420 দেয়নি। দুই, বলছে আমি বিনা পয়সায় চাল দিচ্ছি, একেবারে মিথ্যে কথা। সব চালের টাকা আমরা দিচ্ছি। টিভি খুললেই ওনার ছবি, ইউটিউবে ছবি, কাগজে ছবি, ঘুমিয়ে গেলে ঘুমের মধ্যেও ছবি, আতঙ্ক হয়ে গেছে, ছবি আতঙ্ক। কি বলছে? আবার আমার নামে একটা নাম বলছে। আমার নামটা কেন পছন্দ জানি না, সারাক্ষণ তো গালাগালি দিয়ে বেড়ায়। বলছে মা চলো, মেয়েকে ডেকে মা বলছে চলো চলো ভোট দেবো বিজেপিকে, ওরা আমাদের জল দিয়েছে, এক ফোঁটাও দেয়নি, মিথ্যে কথা বলেছে। জলের টাকা আমরা দিয়েছি, 70% টাকা, জায়গা জমি পাইপলাইন সব আমরা দিয়েছি। আর তোমার চোরের টাকা, দেশের টাকা লুটেছ, 100 দিনের লোকেদের কাজের টাকা দাওনি, পকেটে ভরেছ, বাইরে ডিফেন্সের সব ডিল করেছো, সেই টাকাগুলো গেল কোথায়? সেই টাকা দিয়ে আজ তোমরা বিজ্ঞাপন করে বেড়াচ্ছ লক্ষ কোটি টাকা দিয়ে। এখানে নানান রকম প্রসঙ্গ আসতে পারে, আমি রাজুবাবুর কাছেই আসবো, তার কারণ যে ছবি উঠে আসলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলছেন গ্যারেন্টি নয় 420। একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমারও মুখ্যমন্ত্রী, আপনাদেরও মুখ্যমন্ত্রী, প্যানেলে বসে আছে আপনারা দুজন, আপনাদেরও মুখ্যমন্ত্রী, কিন্তু প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী প্রসঙ্গে এরকম 420 বলতে পারেন? রাজুবাবু, এটা কোথায় লেখা রয়েছে যে অকথা কুকথাটি রাজনীতি করতে হবে? না, উনি বাংলাতে এসে বারংবার এবং এই যে বিজেপি দেখবেন সেখানে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বেশিরভাগই কিন্তু মানুষকে মিস প্রমিস করেছে। টাকা ঢুকেছে, আমার কোশ্চেন, টাকা ঢুকেছে মানুষের অ্যাকাউন্টে? যে আমি আবারও বলছি একজন দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আপনাকে আমি একটা কথা বলে রাখছি, আপনি কি দেখাতে পারবেন কোনো জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো জায়গায় বলেছে যে 15 লক্ষ টাকা করে দেবেন? কোনো জায়গায় এরকম বলতে পারবেন? দেখাতে পারবেন? যদি খুব ভুল না হয়, একজন দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে প্লিজ শুনে নিন আগে কথাটা। দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে বলছি, মানুষকে ভুল মেসেজ দেবেন না। তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ বলেছিলেন যত টাকা যদি কোনো কারণে অতিরিক্ত পরিমাণে ব্ল্যাক মানি এত জমে গিয়েছে গোটা দেশ জুড়ে, যদি সত্যিই সেই টাকা চলে আসে তাহলে সবার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়া যেতে পারে, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে ঢুকে যেতে পারে। 15 লাখ টাকা করে ঢুকে যাওয়া আর 15 লাখ টাকা করে দেওয়া, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে রাজুবাবু, দুটো সেম স্টেটমেন্ট নয়। আপনারা দিনের পর দিন ভুল মেসেজ এইভাবে দেবেন না। শুধুমাত্র রাজনৈতিক প্রসঙ্গে জনসাধারণকে ভুল মেসেজ দেওয়া বন্ধ করুন আপনারা। আমি বিজেপির কোনো প্রার্থী নই, বিজেপির কোনো সমর্থক নই, কিন্তু ভুল মেসেজ দেবেন না। তার কারণ জনসাধারণ আপনাদেরকে বিশ্বাস করে, জনসাধারণ মোদিজিকেও বিশ্বাস করতে পারেন। জনসাধারণের ওপর ছাড়ুন, কিন্তু ভুল মেসেজ দিয়ে নয়। আপনি এটা স্বীকার করতে পারবেন কি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 420 শব্দটা ব্যবহার করেছে প্রধানমন্ত্রী প্রসঙ্গে, সেটা সত্যিই জাস্টিফাইড? দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন এবং কেন বলেছেন সেটা ওনার অ্যাপ্রোচ থেকে উনি বলেছেন।
আপনি তো একজন সমর্থক, কারণ অনেক ক্ষেত্রে আপনি তো তৃণমূলকে ডিফেন্ড করেন, তাহলে এত হিচকিচ কেন? তাহলে বলতে এত সমস্যা কিসের জন্যে? এত কিছু হচ্ছে, রাজা তোর কাপড় কোথায়, রাজা তোর কাপড় কোথায়, এই কথাটা বলতে কি খুব সমস্যা? রাজবাবু আমার কথা শোনা যাচ্ছে? বেশ, আমি চলে যাবো সরাসরি রুবি ম্যামের কাছে। রুবি ম্যাম, শোনা যাচ্ছে এবার। আমি রুবি ম্যামের কাছে আসবো। রুবি ম্যাম, কি চলছে বলুন তো? বিজেপি তৃণমূলকে, আপনারাও কোনো অংশে কম নন, আপনারাও মাঝে মাঝে তৃণমূল কংগ্রেসের দিকে নানান রকম খারাপ কথা বলেন, তৃণমূল কংগ্রেসও আপনাদের দিকে খারাপ কথা বলেন। এটা কেন? অকথা কুকথার রাজনীতিটা কেন আসছে রুবি ম্যাম? না, অকথা কুকথার রাজনীতিটা এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে বলছে। যেমন আর আপনারা কিছুদিন সেটাকে আগে আপনারা কি পথপ্রদর্শক? উনি কি পথপ্রদর্শক হয়ে গিয়েছেন? তাদের দেখে আপনারাও চলবেন? না, আমরা এরকম ধরনের কোনো মন্তব্য করিনি। আমাদের দেখেছেন আজ পর্যন্ত কোনোদিন এরকম মন্তব্য করতে? স্বয়ং শুভেন্দু অধিকারী বাঁকুড়াতে গিয়ে সন্দেশকারী প্রসঙ্গে যে স্ল্যাং ব্যবহার করেছেন, তারপরেও আপনি বলবেন যে শুভেন্দু অধিকারী বা বিজেপি কেউ কোনো খারাপ কথা বলে না? রাজনীতিটা খারাপ কথার মধ্যে নেই। তবে আমি এটা শুনেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে বয়াকার দিয়ে একটা খিস্তি দিতে। আমি খিস্তি বলছি, সব আমি মানছি। একদম এভাবে বলছি। তো এত একজন মুখ্যমন্ত্রী, টিসিআরকে একবার বলবো, শুভেন্দু অধিকারী সেই ছবি যদি আমরা দেখাতে পারি। আমরা প্যানেলে তুলেছিলাম শুভেন্দু অধিকারীরও সেই ছবি। শুভেন্দু অধিকারীও যে বন্ধ ব্যবহার করেছিলেন, আমাদেরকে বিপ সাউন্ড লাগাতে হয়েছিল। সেই ছবিও আমি তুলে ধরবো, কিন্তু রুবি ম্যাম আপনি কন্টিনিউ করুন আপনার কথা, বলুন। মাননীয় মুখ্যমন্ত্রী এটা প্রায়ই করে থাকে। শুভেন্দু অধিকারী দাদা জানি না, আমি এটা শুনিনি, যদিও করে থাকে, আমার মনে হয় না যে উনি ডিরেক্টলি কাউকে কোনো নাম নিয়ে খিস্তি দিয়েছে। আমার এটা একদমই মনে হচ্ছে না কোনো গালি গেছে বা কোনো একটা বাজে কথাবার্তা গেছে, এটা আমার মনে হচ্ছে না। আমি শুনিনি এ ধরনের কোনো কথাবার্তা। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে দুর্নীতি নিয়ে এত বলুন, কন্টিনিউ করুন, বলুন। মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি কি উনি পূরণ করেছে? 2021 সালের আগে বলেছিল বিধানসভার আগে ডবল চাকরি দেব, দৌড়ে রেশন পৌঁছে দেব। পেয়েছেন তো? যে দাদা বসে আছে উনি পেয়েছেন তো? দৌড়ে আমরা হয়তো রেশনটা পৌঁছতে দেখিনি, কিন্তু দৌড়ে যুব সমাজদের জন্য মদটা পৌঁছে গেছে, সেটা আমরা দৌড়ে দেখতে পেয়েছি। এই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত যা যা প্রতিশ্রুতি দিয়েছে তা কিন্তু কিচ্ছু ফুলফিল করেনি। আর মাননীয় মুখ্যমন্ত্রী যদি এটাও বলে থাকে উনি যে রেশন দিচ্ছে, এটা যে উনি দিচ্ছে, এরকম ভাবে যে বলছে, এটা কিন্তু কেন্দ্র সরকার থেকে আসছে। এখানেও কিন্তু উনি মিথ্যে কথা বলছে, বারবার মানুষকে প্রতারণা করছে, ভুল বোঝাচ্ছে। ওনার চোখে হয়তো জয় বাংলা হয়েছে, ওই জন্য বুঝতে পারেননি, ওই জন্য বলে দিলেন, বা প্রধানমন্ত্রী বলেছেন 15 লক্ষ টাকা করে দেবে। এদের আসলে চোখে জয় বাংলা হয়েছে, এরা আসলে জানে না বিষয়টা। জয় বাংলা স্লোগান করছে, জয় বাংলা স্লোগানটাও আমাদের পশ্চিমবঙ্গের নয়, সেটাও বাংলাদেশ থেকে ধার নিয়ে এসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের কি জয় শ্রীরাম স্লোগান? 100 বার বলবো আমরা প্লিজ, জয় শ্রীরাম জয় বাংলা দিয়ে কারো পেট ভরে না প্লিজ। আমি দুজনকেই বলছি, বলতে বাধ্য হচ্ছি। আমি এক কথায় অঞ্জনের এই শোতে সমস্ত দর্শকদের হয়ে আপনাদেরকে দুটো প্রশ্ন করতে চাইবো। জয় শ্রীরাম এবং জয় বাংলা আপনারা স্লোগান তুলতে পারেন, স্লোগানের ঝড় তুলতে পারেন, গেরুয়া ঝড় তুলতে পারেন, সবুজের ঝড় তুলতে পারেন, তাতে মানুষের কি? মানুষের রুচি, রুটি, কাপড়, মাকান, এই সব কি জয় বাংলা জয় শ্রীরাম দিয়ে ভরাট হয়? এমপ্লয়মেন্ট জেনারেট থেকে শুরু করে পেটের ভাত, প্রত্যেকটি জিনিস কি এই স্লোগান দিয়ে ভরপুর হয়? আপনারা দুজন এখানে স্লোগানের ঝড় তুলছেন। যেই মুহূর্তে জয় বাংলার কথা বললেন রুবি ম্যাম, আপনি বললেন যে জয় শ্রীরাম, এবং জয় শ্রীরামের কথা বলতে রুবি ম্যাম একেবারে উত্তেজিত হয়ে পড়লেন এবং আপনি বলতে শুরু করলেন জয় শ্রীরাম জয় শ্রীরাম। খুব ভালো, ভেরি গুড, জয় শ্রীরাম জয় বাংলা আপনারা বলতেই পারেন, কিন্তু মানুষের তাতে কি? সেটা কখনো ভেবে দেখেছেন? কখনো ভাবেন? না, আমি এখানে জ্ঞান দিতে বসিনি, জ্ঞান দেওয়াটা আমার কাজ নয়, কিন্তু এটা কখনো ভেবে দেখেছেন যে আপনাদের এই স্লোগানে মানুষের কি যায় আসে? রাজুবাবু কখনো ভেবেছেন? হ্যাঁ, রবি আপনার কাছে আসবো, তার আগে রাজুবাবুর কাছে আসবো। রাজুবাবু বলুন। রাজুবাবু, আমার কোশ্চেন কি আপনার কাছে পৌঁছচ্ছে না? জয় বাংলা,
হ্যাঁ, পৌঁছেছে প্রশ্ন, বলুন বলুন বলুন। সাউন্ডটা ক্লিয়ার আসছে না। এবার আসছে, বলুন। সমস্যা। বলুন রাজুবাবু। কোশ্চেনটা একটু রিপিট করলে ভালো হয়। হ্যাঁ, সাউন্ডটা তখন সেম প্রশ্নই ছিল, আপনি যা উত্তর দিচ্ছিলেন সেটারই প্রশ্ন ছিল। আমার প্রশ্ন এটাই ছিল, জয় বাংলা জয় শ্রীরাম স্লোগান দিয়ে কি মানুষের পেট ভরে, কখনো ভেবে দেখেছেন সেটা? বলুন। দেখুন, এটা এটা এই স্লোগানিং এর যে ব্যাপারটা উনি যেটা বলছেন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম সবারই, সেটা তো সবার, সেটা সবার স্লোগান। কিন্তু বিজেপি যেটা করছে সেটা হচ্ছে এই জয় শ্রীরামকে, একটা ধর্মকে, পার্টিকুলার একটা রিলিজিয়ন মানে হিন্দু সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে যে ভোট ব্যাংক বাড়ানোর যে একটা ট্যাকটিক্স, এটা কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝতে পারছে যে। আর এখান থেকে এই জিনিসটা আমি বলতে চাইছি যে এই স্লোগানিং করে বিজেপি যে শুধুমাত্র সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে যে ভোট ব্যাংক বাড়াবে, এই জিনিসটা, এই নীতিতে বিজেপি বিশ্বাসী। আর কিভাবে ডেভেলপমেন্ট হবে সেই জিনিসটা কিন্তু নেই। কারণ আজকে আপনি দেখুন যে সমস্ত কিছু, রেল থেকে শুরু করে সমস্ত কিছু, আজকে দেশের অর্থনীতি থেকে শুরু করে সবকিছু কিন্তু দেশকে পুরো পিছিয়ে দিচ্ছে। এবং দুদিন বাদে এই বিজেপি ঠিক ব্রিটিশদের মতোই যেভাবে শোষণ করে আমাদেরকে নিঃস্ব করেছিল, আজকে বিজেপিকে যেভাবে ব্রিটিশদেরকে ভারতীয়রা এখান থেকে বিদায় দিয়েছে, ঠিক বিজেপিকেও বিদায় দিবে, শুধু সময়ের অপেক্ষা। বেশ 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 একেবারে মিড অফ দ্য শোতে চলে এসেছি। যে অকথা কুকথা রাজনীতির কথা বলছিলাম সেই প্রসঙ্গে আবারও আসবো, শুভেন্দু অধিকারী প্রসঙ্গেও আসবো রবি ম্যাম, কিন্তু তার আগে সময় এখন একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, এক কথা অঞ্চল। কথা আছে রক্তদান জীবনদান, কিন্তু সত্যি কি জীবনদান হচ্ছে, নাকি জীবনদানের পরিবর্তে টাকার দ্বারা রক্ত বিক্রি করে জীবনদান হচ্ছে? কেন বলছি বলুন তো, এই মুহূর্তের সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখবো, রায়গঞ্জের দিকে ছবি দেখুন, এক্সক্লুসিভ সেই ছবি। পয়সার বিনিময়ে রক্ত বিক্রি, ধৃত 2 যুবক। ভাবতে পারছেন, পয়সার বিনিময়ে রক্তও আজকাল বিক্রি হচ্ছে। এতদিন অনেক কিছু বিক্রি হতো, তেল মশলা ঝাল তরকারি সব কিছু, ভাত মাংস, কিন্তু এখন রক্তও বিক্রি হচ্ছে পয়সার বিনিময়ে রক্ত বিক্রি করতে এসে ধরা পড়লো 2 যুবক। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। ব্লাড দেওয়ার সময় জিজ্ঞাসাবাদ করতেই সন্দেহজনকভাবে ধরে সিকিউরিটি। এরপরে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তারা বেশ কিছু অর্থের বিনিময়ে ব্লাড বিক্রি করছিলেন। বিস্তারিত জানবো, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমার সহকর্মী সীমান্ত টুটুর। সীমান্ত, ঠিক কি চিত্র ধরা পড়ছে, কি ছবি, কারা এই ব্যক্তি, কারা এই 2 যুবক, কোথা থেকে এসছে, বিস্তারিত জানবো। অঞ্জন, তোমাকে প্রথমেই বলে রাখি, রায়গঞ্জ মেডিকেল হসপিটালে কিন্তু অনেকদিন ধরে রক্তর সংকট দেখা দিয়েছে। কেননা আমরা কিছুদিন আগে দেখেছি উত্তর দিনাজপুর জেলা ডিএম তিনি কিন্তু স্বয়ং রক্ত দিয়েছেন। কেননা রায়গঞ্জ মেডিকেল কলেজ হসপিটালে রক্ত অনেকদিন ধরে সংকটে দেখা দিয়েছে। কিন্তু আজকে এমন এক চিত্র ধরা পড়লো যে শুধু রক্ত যে দিচ্ছেন টাকার বিনিময়ে। কেননা আজকে জানা গেল যে রক্ত দেওয়ার সময় দুই ব্যক্তিকে দেখা যায় যে তাদের রক্ত দেওয়ার সময় অনেকটা দেখা যাচ্ছিল যে কেমন করছিলেন। সেই সময় রক্ত নেওয়ার যে 2 জন ছিলেন তাদের সন্দেহ করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু এক ব্যক্তি নীল কণ্ঠ ভৌমিক নামে এক ব্যক্তি, তিনি বলেন যে আমি টাকার বিনিময়ে রক্ত দিচ্ছি। এই কথা বলেন, আজকে নয়, এর আগে কিন্তু তিনি 2 থেকে 3 বার রক্ত দিয়েছেন। তিনি বলেছেন যে আমার বিশেষ প্রয়োজন আছে, রক্ত দিচ্ছি। এটা শুধু নয়, এই কথাও তিনি উল্লেখ করেন আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে চাকরির সংকট দেখা দিয়েছে। তিনি এটাও বলেছেন যে আগামী কালকে তার কিন্তু শিলিগুড়ি সিকিউরিটি এজেন্সি তাকে ডেকে পাঠিয়েছেন। আগামী কালকে কিন্তু শিলিগুড়িতে তার জয়েনিং আছে। এ থেকে বলা যেতে পারে যে চাকরির বিনিময়ে রক্ত দেওয়া হচ্ছে রায়গঞ্জ মেডিকেল কলেজে। এই কথা যখন আমরা দেখিয়েছি তখন থেকে কিন্তু রায়গঞ্জে কিন্তু একটা চাপানোতর শুরু হয়। তখন তিনি জানান যে আমি কালকে শিলিগুড়িতে যাচ্ছি, গিয়ে আমার জয়েনিং আছে। কিসের জয়েনিং আছে?
শিলিগুড়ি সিকিউরিটি এজেন্সি তাকে একটি চাকরি দেবে। কেন দেবে? যে পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে যে চাকরির অবস্থায় কিন্তু নেই। তিনি এটাও পরিষ্কার করে জানিয়েছেন যে এই অবস্থায় তার এজ মানে বয়সের যে ঊর্ধ্ব সীমা থাকে, তার বয়স কিন্তু পেরিয়ে গেছে। আগামীকাল তিনি যদি জয়েনিং করতে না পারেন, তার পরবর্তী কিংবা আগামী বছর কিন্তু তার গভর্নমেন্ট চাকরি থেকে তিনি কিন্তু আর জয়েনিং করতে পারবেন না। সেই জন্য তিনি আজকে রক্ত দিয়ে আগামী কালকে কিন্তু শিলিগুড়িতে যাবেন, রক্ত দিবেন, এমনটা কিন্তু ধরা গেছে। কিন্তু এখানে একটা আশ্চর্যের বিষয় যে চাকরির বিনিময়ে রক্ত, এ শুনতে অবাক লাগলে কিন্তু বাস্তব। কেন বাস্তব বলছি? আজকে যে তিনি নীলকণ্ঠ ভৌমিক তিনি জানাচ্ছেন রায়গঞ্জের বাসিন্দা, তিনি জানাচ্ছেন যে তার এক শিলিগুড়ি এজেন্সির সঙ্গে কথা হয়েছে, তাকে বলা হয়েছে যে রায়গঞ্জ মেডিকেল কলেজ হসপিটালে রক্ত দিলে তারপরে কিন্তু আগামী কালকে তার শিলিগুড়ি সিকিউরিটি এজেন্সি তাকে জয়েনিং করা হবে। কেন তিনি বলছেন যে জয়েনিং করব? তার কিন্তু বয়স সীমা ঊর্ধ্ব পেরিয়ে গেছে। মানে সীমান্ত এখানে বড় প্রশ্ন রয়েছে এই যে ব্যক্তি নীলকণ্ঠ যার নাম বলা হচ্ছে, এই ব্যক্তি রক্ত দিচ্ছে কাকে? গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের জন্য নাকি শিলিগুড়ি সিকিউরিটি এজেন্সি এনার কোনো ব্যক্তি রয়েছেন সেখানে? কি বিষয় জানা যাচ্ছে সেই বিষয়ে? কিন্তু স্বয়ং জানাচ্ছেন এর আগেও কিন্তু তিনি রায়গঞ্জ মেডিকেল কলেজ এন্ড হসপিটালে একবার নয়, দুইবার নয়, তিনবার কিন্তু রক্ত দান করেছেন। তিনি কিন্তু এক এজেন্সির মাধ্যমে রক্ত দান করার পরে কিন্তু তিনি কিছু বিনিময় পেয়েছেন, মানে বলা যেতে পারে কিছু টাকা পেয়েছেন। কেন পেয়েছেন? যে না, একজনকে হেল্প করতে গেলে আমরা সবাই জানি যে স্বচ্ছতা বলতে এটাই বোঝায় যে কাউকে যদি আমি স্বেচ্ছায় রক্তদান করি একজনের প্রাণ বাঁচবে। কিন্তু এই ক্ষেত্রে আজকে দেখা যাচ্ছে তিনি কিন্তু প্রাণ বাঁচার জন্য নয়, শুধু ও দিচ্ছেন টাকার বিনিময়ে। এই ক্ষেত্রে আশ্চর্যের ঘটনা হচ্ছে রায়গঞ্জ মেডিকেল কলেজে যে এই যে একবার দুইবার নয়, তিনি নিজেই স্বয়ং আজকে স্বীকার করেছেন আমাদের সামনে, ক্যামেরার সামনে তিনি বলেছেন এর আগে কিন্তু 2 থেকে 3 বার রক্ত দিয়েছেন টাকার বিনিময়ে। এক্ষেত্রে বলা যায় যে রায়গঞ্জ মেডিকেল কলেজ চত্বরে যে এই যে রায়গঞ্জ মেডিকেল কলেজ চত্বরে টাকার বিনিময়ে রক্ত আদান প্রদান করা হচ্ছে, এদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছে, এটা কিন্তু অঞ্জন পরিষ্কার। ধন্যবাদ সীমান্ত। এই বিষয়ে দেবাশিস শাহ, রক্ত বিক্রেতা, এবং বিপ্লব হালদার অ্যাসিস্ট্যান্ট সুপার কি বলেছে শোনাবো। এই মানে ব্লাড দেওয়ার জন্য আর কি। কাকে ব্লাড দিচ্ছ? মানে আমার চেনা পরিচিত একজনকে দিচ্ছিলাম, মানে তাও ওর সাথে কন্ট্যাক্ট হয়েছে টাকা নিয়ে, 3,000 টাকা কন্ট্যাক্ট হয়েছে। কি নাম তার? তার নাম আজহার আলী। কি বলেছে তোমাকে? বলছিল ব্লাডটা দিলে খুব ভালো হয়, মানে দরকার খুবই, পাচ্ছি না, তো এটাই বলেছিল। ওই জন্যই বলছিলাম 3,000 টাকা দিয়ে 1 ইউনিট রক্ত দেওয়ার কথা। তো তুমি এর আগেও এই ঘটনা ঘটেছে? এর আগে মোটামুটি 7-8 মাস আগে একবার এসেছিলাম। এটি এটা যে আইনত দণ্ডনীয় রক্ত বিক্রি করা, এটা কি জানো তুমি? জানি, কিন্তু ভুল হয়ে গেছে, নেক্সট টাইম আর এরকম হবে। দুজন চোরকে ধরাও গেছে যারা নিজেদের শরীরের ব্লাড ওরা বিক্রি করছিল অনেক পয়সার বিনিময়ে। আমাদের সিকিউরিটিরা খুব তৎপরতায় ওদের ধরেছে। এবার আমরা এখানে যে পুলিশ ফাঁড়ি আছে, পুলিশ ফাঁড়িকে আমরা তুলে দেবো। কোথাকার ছেলে এরা? বলতে পারবো না, আমরা কেউ চিনি না, আমাদের সিকিউরিটিরাও এরা কাউকে চেনে না। আপনার কি অবস্থা ধরলেন, মানে কিভাবে ধরলেন আর কি? জাস্ট ব্লাড দিতে এসেছিলো, ব্লাড দিতে এসেই যখন পেশেন্টের কোয়ারি করা হয়েছে, নাম কোয়ারি করা হয়েছে, তখন বুঝতে পেরেছে যে এরা মানে অথেন্টিক নয় আর কি। কত টাকার বিনিময় কিংবা কিছু? না, এসব কিছু জানা যায়নি। শুধু একজন কোয়ারি করেছে, বলছে 3,000 ওরা পার ইউনিটে করেছে। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি, আগেও আমরা দেখেছি যে ব্লাড বিক্রির একটা প্রবণতা দেখা গেছে, তারপরে আবার এই ঘটনা, এইটা কেন বারবার ঘটছে? আমাদের সিকিউরিটিরা খুব তৎপরতায় দেখছে, কিন্তু যখনই ধরা পড়ে আমরা পুলিশের হাতে তুলে দিচ্ছি এগুলো, এটা পুলিশের কাজ। খবরটা নিশ্চয়ই সবাই দেখলেন, চক্ষু চড়ক গাছ হলো, আমারও চক্ষু চড়ক গাছ হয়েছে। যে মুহূর্তে ছবিটা দেখাচ্ছি আপনাদের, আমি সত্যি খুব অবাক হলাম। আমি একেবারে আলোচনা পর্বে আসবো রাজুবাবুর কাছে এবং রবি ম্যামের কাছে। রবি ম্যাম, নিশ্চয়ই এই খবরটি আপনাদের কাছে গিয়েছে, রাজুবাবু নিশ্চয়ই শুনতে পেলেন যে খবর আমি পরিবেশন করলাম এক্ষুনি। রক্ত বিক্রি হচ্ছে, শুধুমাত্র টাকার অভাবে রক্ত বিক্রি হচ্ছে, চাকরির অভাবে রক্ত বিক্রি হচ্ছে। রাজ্যের হাল এতটাই খারাপ, চাকরি নেই, কাজের কর্মসংস্থান নেই, তাই জন্য মানুষ নিজের রক্তটাও বিক্রি করছেন। আমি রাজুবাবু না, আমি রবি ম্যামের কাছে আসবো। রবি ম্যাম, রাজ্যের হাল কোন দিকে যাচ্ছে? একদমই তাই। রাজ্যের আজকে যা অবস্থা, বর্তমানে প্রায় 26,000 কলকারখানা বন্ধ হয়ে গেছে এই 13 বছরের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজ পর্যন্ত আমরা কোনো এখানে শিল্প হতে দেখিনি, কোনো কলকারখানা হতে দেখিনি। এবং আজকে যে সিচুয়েশন আসছে, এটা
অত্যন্ত দুঃখজনক। কেন রক্তদান আমরা জীবনদানের মতো একটা মহৎ কাজ বলে মনে করি, কারণ রক্তদান কিন্তু রক্ত মানুষের শরীরে কোনো কৃত্রিম উপায়ে তৈরি হয় না। রক্ত কিন্তু একমাত্র মানুষ, রক্তে মাংস গড়া মানুষের শরীরেই সেটা হয়। তো সুতরাং এই যে আজকে রক্তদান, রক্ত বিক্রি করতে হচ্ছে, মানুষকে কোন পর্যায়ে চলে যেতে হয়েছে যে রক্তের মতো জিনিসও বিক্রি করতে হচ্ছে, অত্যন্ত সেটাই বলছি, লজ্জাজনক। ৩,০০০ টাকা দিয়ে বিক্রি করছে রক্ত। একদমই তাই। কাজবাজ নেই, চাকরি নেই, পশ্চিমবঙ্গে শিক্ষার হাল বেহাল, স্বাস্থ্যের অবস্থা খারাপ। একটা মানুষ যে একটা দোকান দেবে, সে যে একটা ব্যবসা করবে, সে যদি তার এরিয়াতে একটা দোকান দেয়, তাকে এখানে কাটমানি দিতে হচ্ছে। সে খাটবে সারাদিনে, সে সমস্ত কিছু শেষ করে দিয়ে হয়তো দুটো পয়সা হয়তো জোগাড় করে বাড়িতে নিয়ে যায়, সেখানেও তাকে হয়তো কিছু পোর্শন, কিছু টাকা হয়তো পার্সেন্টেজ তাকে কাটমানিতে দিতে হচ্ছে। তাহলে আপনি বলুন মানুষ কি করে খাবে? এই সরকার মানুষের রাজুবাবুর কাছে আসবো। রাজুবাবু, কি বলবেন এরপরে? এতদিন চাকরি বিক্রি শুনেছি, এখন একেবারে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে সবাই, কিন্তু এবার রক্ত বিক্রি, ট্রাইব টিভি বাংলায় এক্সক্লুসিভ ফুটেজ, রক্ত বিক্রি হচ্ছে চাকরির অভাবে। আমি তো বাইকটা শুনলাম, কিন্তু সেখানে কিন্তু সেই রকম স্টেটমেন্ট কিন্তু বেরিয়ে আসেনি যে চাকরির অভাবে মানুষ রক্ত বিক্রি করছে। তিনি খবর সংগ্রহ করেছেন এবং খবর সংগ্রহ থেকে এই বিষয়টি উঠে এসছে। চাকরির জন্য শিলিগুড়ি সিকিউরিটি এজেন্সি আগামীকাল তিনি জয়েন করবেন। আপনি আরও খবর তথ্য নিতে পারেন এই প্যানেল শেষ হয়ে যাওয়ার পরে, কিন্তু প্রশ্ন তো উঠছে চাকরির অভাবে তিনি রক্ত বিক্রি করেছে ৩,০০০ টাকায়। রক্তদান জীবনদান, রাজুবাবু। অবভিয়াসলি রক্তদান জীবনদান। আমাদের দেশের যে এখন সিচুয়েশন বর্তমান দিনে, রাজ্যের কথাটা বলুন না, শুরু করে রাজ্যের কথাটা বলুন না। এবং সেখানে আমাদের যে রাজ্যের যে শুধুমাত্র আমাদের রাজ্যকে বিভিন্নভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট, আপনিও দেখবেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারকে বিভিন্নভাবে বঞ্চিত করছে। এবং কাজের কথাই বললি তো, কাজের কথা তো সেন্ট্রাল গভর্নমেন্ট 100 দিনের কাজের টাকা মানুষকে করিয়ে সেই টাকাটা তো দিচ্ছে না। সেন্ট্রাল গভর্নমেন্টে যে সমস্ত সাধারণ মানুষকে যে কাজ করিয়েছে, কাজের টাকা তো মেরে খেয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং শুধুমাত্র 100 দিনের কাজের টাকা না, বিভিন্ন ভাবে, যেটা অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন ভাবে কিন্তু রাজ্য সরকারকে পিছিয়ে রাখার যে একটা প্রবণতা, সেটা কিন্তু এই সবের মাঝখানে যে কথা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, অকথা কুকথার রাজনীতি, এই সবের মাঝে অকথা কুকথার রাজনীতিও ভীষণ প্রাসঙ্গিক। তার কারণ মানুষের জন্য না করে অকথা কুকথার রাজনীতি বেশি চলছে। এক পাশে আপনাদেরকে দেখিয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে গ্যারেন্টিকে 420 বলছেন, এবং অন্য ধারে শুভেন্দু অধিকারী ঠিক কি বক্তব্য রেখেছিলেন বাঁকুড়ায় গিয়ে সন্দেশখালী প্রসঙ্গে, পাশাপাশি রাখবো, শুনুন। রবি ম্যাম, কি বলবেন এরপরে? আপনি শুনেননি নিশ্চয়ই, এবার শুনেছেন। শুভেন্দু অধিকারী খোদ বলছেন বিপ সাউন্ড ইউজ করতে হচ্ছে আমাদের। এবার বলুন, কাউকে উদ্দেশ্য করেই তো বলছেন, একজন মহিলাকে উদ্দেশ্য করে বলছেন। আনমিউট করুন প্লিজ। আপনি যে ভিডিওটা দেখালেন আমি সেটা দেখলাম। বিষয়টা হচ্ছে এই নিয়ে আমাদের উচ্চতর নেতৃত্ব কি বলেছেন না বলেছেন আমার ঠিক জানা নেই। তো আমি এটা উচ্চতর নেতৃত্বের কাছে না, আমি 100বার সমর্থক। এবং আপনি যে ভিডিওটা এই মুহূর্তে দেখিয়েছেন আমি এক্ষুনি দেখেছি, আমি এর আগে দেখিনি ভিডিওটি। তবে হ্যাঁ, সন্দেশখালীর যে ইস্যুটি কিন্তু মারাত্মক একটি ইস্যু, যে নারীদেরকে ধর্ষিতা হয়েছে 12 বছর, আপনি এই প্রসঙ্গে আপনি এড়িয়ে যাচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে যেই স্ল্যাং ইউজ করা হচ্ছে, যে অকথা কুকথার রাজনীতি হচ্ছে, সেটা বলুন না প্লিজ। না, বিষয়টি হচ্ছে অকথা কুকথা যেটা আপনি বলছেন, আমি তো বললাম এই বিষয়টা আমার কিছু বলার নেই, কারণ আপনি যে ভিডিওটি এখন দেখালেন আমি এক্ষুনি দেখলাম ভিডিওটা, আমি এর আগে দেখিনি। এবং এই নিয়ে আমার উচ্চতর নেতৃত্ব কি মন্তব্য করেছে সেটা নিয়ে আমার জানা নেই।
আমি জেনে অবশ্যই পরের যখনই আপনার প্যানেলে আসবো নিশ্চয়ই এই কথাটি আমি নিজে থেকেই তুলবো। আর একটা কথা আমার তৃণমূলের ভাইকে বলে দিতে চাই যে আপনি যেই এক্ষুনি মোদিজির এগেনস্টে যে কথাগুলো বলছিলেন না, এই যে ডিজিটাল মাধ্যমে, ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে আপনি যে অনলাইন পোর্টালে যে কথাগুলো বলতে পাচ্ছেন, গালি দিতে পাচ্ছেন, সেটা নরেন্দ্র মোদিজির জন্যই করতে পাচ্ছেন, ঠিক আছে? তো সুতরাং এটা মনে রাখবেন, আপনার চটি পিসি আপনার জন্য কি করেছে, আপনার এই পশ্চিমবঙ্গ ব্যক্তিগত আক্রমণ নয় প্লিজ, আপনি অত্যন্ত সৌজন্যতা মেনটেন করুন প্লিজ রুবি ম্যাম, প্লিজ। না, এটা অবশ্যই চেষ্টা করব, কারণ যখন নরেন্দ্র মোদী দেশের একজন প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলে, তখন আমার মনে হয় একটু বিবেচনা করে বলা উচিত। কারণ একই সাথে আরো একটা ছবি আপনাদেরকে দেখাবো রবি ম্যাম। আজ শুভেন্দু অধিকারী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে ব্লক করে দিয়েছে, সেই ছবিটা একবার দেখাবো, দেখুন শুভেন্দু অধিকারী মোদি কা পরিবার ভেরিফাইড পেজ, এবং তিনি নিচে লেখা রয়েছে, একদম টুইট থেকে দেখানো হচ্ছে, টুইটার থেকে, যেটা ফরমার টুইটার বলা যেতে পারে, এক্স হ্যান্ডেলে তিনি সেখানে লিখে রেখেছেন, একদম স্পষ্ট বলা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী ব্লকড অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ছবিকে মেনশন করে লেখা হচ্ছে যে এ ডর মুঝে আচ্ছা লাগা। কি বলবেন? এটা তো অত্যন্ত তার ব্যক্তিগত ব্যাপার, কারণ শুভেন্দু অধিকারীকে বহুবার দেখেছে যে দাদাকে অনেকভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, অনেক রকম ভাবে অকথা কুকথা তৃণমূল সরকার থেকে বলা হয়েছে, তৃণমূল সরকারের বিভিন্ন মুখপাত্ররা অনেক বাজে বাজে কথা বলেছে, যেখানে তিনি হয়তো এই কথাগুলো ডিজার্ভ করেই না, তা সত্ত্বেও ওনাকে অনেক রকম কথা শুনতে হয়েছে। তো যখন এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, ওনার পোষাচ্ছে না, উনি তাই ব্লক করে দিয়েছে, এখানে তো আমার মন্তব্যের কোনো ব্যাপার নেই, ব্যক্তিগতভাবে সে করতেই পারে। একেবারে একদম সত্যি কথা, তার ব্যক্তিগত বিষয়, কিন্তু কোনো একটা জায়গায় কি প্রাসঙ্গিক হয়ে পড়ছে যে শুভেন্দু অধিকারীর মতো একজন বলিষ্ঠ নেতা, বিরোধী দলনেতা, যিনি এক প্রকার এখন মার্গদর্শন করাচ্ছেন, তিনি ব্লক করে দিয়ে একটা ইম্যাচিওর পলিটিক্স করছেন নাকি? না, এখানে ইনম্যাচুয়ার পলিটিক্স করছে কিনা সেটা আমি কি করে বলতে পারবো, সেটা ওনার ব্যক্তিগত বিষয়। কারণ আমরা তো দেখতে পাচ্ছি তৃণমূলের প্রত্যেকটা মুখপাত্র যখনই কথা বলে, তখনই শুভেন্দুকে ছাড়া কোনো কথা বলতেই পারে না। যখনই কোনো যে কোনো প্রাসঙ্গিক যে কোনো বিষয়ে কথা হবে শুভেন্দুদা, যা কিছু হবে, রেশন নিয়ে কথা হবে শুভেন্দুদা, উনি ঘুমোতে গেলেও হয়তো শুভেন্দুদা, মানে জেগে থাকলেও শুভেন্দুদা, চা খেতে গেলেও শুভেন্দুদা, সারাক্ষণ তো এরা শুভেন্দুদাকে নিয়েই ভাবে। রাজুবাবু, আপনারা সবসময় শুভেন্দুকে নিয়ে ভাবছেন, শুভেন্দু অধিকারীকে নিয়ে ভাবছেন, শয়নে স্বপনে সবসময় শুভেন্দু অধিকারীকে দেখতে পাচ্ছেন। শুভেন্দু অধিকারী যে ধরনের, যদিও বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ছবি আতঙ্কে ভুগছেন, তিনি ছবি আতঙ্কে ভুগছেন, বাংলার মানুষ তো এটা মেনে নেবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলছেন ছবি আতঙ্কে ভুগছেন, তিনি স্বীকার করে নিয়েছেন যে তিনি আতঙ্কে ভুগছেন। তাই জন্যই শুভেন্দু অধিকারীকে সবসময় আপনারা শয়নের স্বপ্ন দেখছেন, এবং তার প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারী আপনাদেরকে ব্লক করছে। ব্লক করে আর কি হবে, একদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলায় আসতে হবে শুভেন্দু অধিকারীকে। এইসব কথা বলবেন না প্লিজ, পার্সোনাল অ্যাটাক করবেন না প্লিজ, পার্সোনাল অ্যাটাক করবেন না। একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি, এবারে এই যাবতীয় বিষয় নিয়ে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজ কোনো প্রাসঙ্গিক শুধুমাত্র একটি বিষয় নয়, অনেকগুলো বিষয় নিয়ে কথা উঠেছে। আজ আরও একটা খবর আপনাদের জানিয়ে রাখবো, মাম্পি দাস, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে সন্দেশখালী প্রসঙ্গে, সেই বিষয়ে এখন আর সময় নিয়ে ডিসকাস করার, কিন্তু এই যাবতীয় প্রসঙ্গ নিয়ে আপনাদের দুজনকে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। প্রথম সুযোগ দেবো রুবি ম্যামকে। রুবি ম্যাম, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আমি এটাই বলতে চাই যে বাংলার আজকে এমন পরিস্থিতি, মানুষকে নিজের রক্ত বিক্রি করে তার সংসার চালাতে হচ্ছে, সেই মানুষগুলোকে চলতে হচ্ছে। সুতরাং বাংলার অবস্থা পরিস্থিতি বিভৎস খারাপ। পশ্চিমবঙ্গ থেকে যদি তৃণমূল সরকারকে যদি উৎখাত না করা যায়, তাহলে কিন্তু মারাত্মক অবস্থা হতে চলেছে। পশ্চিমবঙ্গে এরপর আর কিভাবে চলবে হয়তো জানবে না, কারণ দুর্নীতিতে কিন্তু প্রত্যেকটা স্তরে কিন্তু এদের দুর্নীতি, প্রত্যেকটা স্তরে এদের চুরি। এরা চুরি আর দুর্নীতি ছাড়া কিন্তু এই সরকার চলতে পারছে না, এবং যারা ব্যবসা করছে তাদের কাটমানি দিয়ে ব্যবসা করতে হচ্ছে। সুতরাং পশ্চিমবঙ্গ থেকে কিন্তু এই তৃণমূল সরকারকে সরাতেই হবে। পদ্মফুলে বিশ্বাস রাখুন, নরেন্দ্র মোদীজিকে বিশ্বাস রাখুন। নরেন্দ্র মোদীজি যে 10 বছরে যেটা করেছে
যে যা যা কাজ করেছে সেটা শুধু গ্যারান্টি, সেটা শুধুমাত্র ট্রেলার ছিল। আগামী দিনে যা যা করবে সেটা শুধু দেখার মতো হবে। ভারতবর্ষকে উন্নত থেকে উন্নত জায়গায় নিয়ে যাবে, আরো উন্নতর জায়গায় নিয়ে যাবে। এবং মোদিজি একটা সংক্ষেপে। বিশ্ব মাঝে ভারতবর্ষকে একটা সুনিশ্চিন্ত জায়গায় নিয়ে আসতে পারবে। বেশ আপনার সময় শেষ। এবার চলে আসবো সরাসরি রাজুবাবুর কাছে। রাজুবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। দেখুন, আমরা সন্দেশখালী দেখেছি। সন্দেশখালীটা আমি প্রথম থেকেই বলে আসি, এটা শুভেন্দু অধিকারী বিজেপির এটা প্ল্যান ছিল, ব্লুপ্রিন্ট, যেটা ফেলিয়ার হয়েছে। এবং সেকেন্ড ভিডিওটা আরো ক্লিয়ার পিকচার তৈরি করেছে, বাংলার মানুষকে পুরোপুরিভাবে বুঝিয়ে দিয়েছে যে এটা বিজেপির একটা প্ল্যানিং। এবং আজকে একটা ঐতিহাসিক রায়, যেটা রায়টা পেয়েছে, এবং সেখানে মানুষ যে ইডি সিবিআই কে কিভাবে দলের স্বার্থে, বিজেপি তার নিজের দলের স্বার্থে এক দলদাসে, মানে বিজেপি দলদাসে পরিণত হয়েছে। ইডি সিবিআই একটা সাংবিধানিক জায়গা থেকে যে মানুষের আস্থা ভরসা, সেটা কিন্তু উঠে গেছে। এবং সেটা ক্লিয়ার করে দিয়েছে যে ইডি সিবিআই তৃণমূলের নেতাদের হেনস্থা করে কিভাবে হেনস্থা করছে, হেনস্থার শিকার হচ্ছে, সেটা কিন্তু একটা ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্ট দিয়ে এটা প্রমাণিত করে দিয়েছে। এবং বাংলার মানুষ বুঝতে পেরেছে যে একমাত্র বিজেপি ধাপ্পাবাজ দল, যে এই দলের কোনো যারা শীর্ষ নেতৃত্ব তারা শুধু ধাপ্পা দিয়ে যায়, আর তাছাড়া উন্নয়নের নামে কিছু নেই। বাংলার মানুষ উন্নয়নের পাশে আছে, সাথে আছে, সবসময় থাকবে। আপনার সময় শেষ। রাজুবাবু, আপনার সময় শেষ। আপনাদের দুজনকেই অশেষ ধন্যবাদ ট্রাইব টিভি বাংলায় আসবার জন্য, ট্রাইব টিভি বাংলার এই এক কথায় অঞ্জন শোতে আসবার জন্য। যে কথা বলে আজকের এই শো শেষ করতে হচ্ছে, জামিন পেয়েছেন জীবনকৃষ্ণ সাহা, সত্যি অক্সিজেন পাবে কিনা তৃণমূল কংগ্রেস তার সময়ই বলবে। কিন্তু যারা উন্নয়ন করেছেন সেই নিরিখে 4ই জুন কিন্তু আসল রেজাল্টটা বেরোবে, এবং তখন সত্যি এই অকথা কুকথার রাজনীতি শেষ কথা বলবে কিনা নজর রাখবে ট্রাইব টিভি বাংলা। আর এরকমই টান শো দেখার জন্য ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলার পর্দায় এক কথায় অঞ্চলে। নমস্কার।